আজমের শরীফ দরগা নিয়েও চিমটি কাটার চেষ্টা করছে। দেখুন, প্রত্যেকটা জিনিসের লিমিটেশন বা বাড়াবাড়ি থাকার একটা সীমারেখা প্রয়োজন। যে কোনো বাড়াবাড়ি ভালো, খুব বাড়াবাড়ি কোনোটাই ভালো নয়, এটা আমি নয়, প্রত্যেকটা মানুষই এটা স্বীকার করবেন, সেটা জাতি ধর্ম নির্বিশেষে, যে কোনো জিনিসেই বাড়াবাড়ি ভালো, কিন্তু খুব বাড়াবাড়ি ভালো নয়। দেশে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, চাকরি হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, এগুলো নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। একের পর এক প্রত্যেক মসজিদ এবং দরগার নিচে মন্দির এবং বিভিন্ন রকম ভগবানের মূর্তি সমস্ত রকম পাওয়া যাচ্ছে। দেশ কি তাহলে কোন দিকে এগোচ্ছে? যমুনা মন্ডল নমস্কার। দেশ তাহলে কোন দিকে এগোচ্ছে? হ্যাঁ, সুলতানে হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার আপনার আজমের, রাজস্থানের আজমের, ইতিহাস ভূগোলের তো আর কোনো ব্যাপার নেই এখন। দেশে যা পরিস্থিতি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, হ্যাঁ, এগুলোর কোনো ব্যাপার না। আমার একটা মনে হলো যে একটা মামলা করতে হবে, করলাম। এবং যে সমস্ত মাননীয় ছাড়েন, যে সমস্ত ওই আদালতে, ছোট আদালতগুলোতে যে বসে আছে, তারা বলছে হ্যাঁ হ্যাঁ দেখি, চেক করে দেখি, এরকম একটা ব্যাপার। মানে উনি জানে ভালো করে, উনি যে চেয়ারটাতে বসে বিচার করছে, ওই চেয়ারটার মানে উনি ছোট সিভিল জাজ বা এই তো আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী, হ্যাঁ, লার্নেড অ্যাডভোকেট অফ অনারেবল হাইকোর্ট। তো আমরা জানি, কিন্তু একটা ঘটনা বা বিচার করতে গিয়ে বিচারক বলুন বা আদালত, প্রত্যেকটা দেশের নাগরিক সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে, এগুলো কিন্তু মাথায় রাখা উচিত। এর জন্য দেশের সংবিধান আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে। আমি এটা কিছু হয়েই যদি মনে করি যে আমি সমস্ত কিছু হয়ে গেছি, এগুলো খুব অন্যায়। এবং আপনার একটা ঘটনার জন্য গোটা দেশে বিভিন্ন রকম শান্তি অশান্তি বিভিন্ন রকম জিনিস নির্ভর করবে। আর আমি কাউকে খুশি করার জন্য, বা আমি নিজেই মনে করছি যে আমি এই চেয়ারে বসে আমি স্বয়ং লর্ড, এটা কিছু হয়ে গেছি, তো এটা নোটিশ করে দিই। কিন্তু এটার জন্য যে দেশে বিভিন্ন রকম বিষয়গুলো আছে, দেখুন কোটি কোটি মানুষের, হঠাৎ করে আমরা যারা ভারতীয় বা ভারতের বাইরে যে সমস্ত মানুষেরা আছে, 800 বছর আগের গল্প, হ্যাঁ, এখন বাপের জমি বেটা কিনছে, তো দলিল খতিয়ান সমস্ত রকম বিভিন্ন রকম হচ্ছে। আর যেটা 800 সাল থেকে ওইখানে গল্প আছে, কত রকম রাজা মহারাজা, সরকার, ব্রিটিশ, সমস্ত রকম চলে গেল, সমস্ত রকম 800 বছর আগে আলাউদ্দিন খিলজি, মোগল, রাজস্থানের রাজা, রয়্যাল ফ্যামিলি, ইংরেজ, আর যেদিন থেকে ভারত স্বাধীন হয়েছে সেদিন থেকে এখন অবধি একের পর এক প্রধানমন্ত্রী, হ্যাঁ, তারাই আবার বিভিন্ন রাজনৈতিক দলের, সবাই কিন্তু সব রাজনৈতিক দল যতগুলো আছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তারপর কি কি সব আছে, সমাজবাদী, এই সমস্ত রাজনৈতিক দলেরা কিন্তু ওইখানে চাদর পাঠায়। সুলতানে হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে কিন্তু সমস্ত রাজনৈতিক নেতারাই চাদর পাঠাতো, দোয়া চাইতো যেন আমার পার্টি জেতে, আমি যেন সরকারে বসি। আজকে হঠাৎ করে একজন কেউ সামওয়ান এই চিরকুট টাইপের কেউ একটা পিটিশন করলো, ওই আবার এমন এক জজ ভাবলো যে বাপরে আমি এই জাজমেন্ট দিয়ে দিই। বাবরি মসজিদের জাজমেন্ট নিয়ে তো জানেনি ভালো করে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিভিন্ন রকম টিভি চ্যানেলে বসে এখন মানে থুতু চেটে বেড়াচ্ছে। তো এও ভাবছে আমি একটু হিরো হবো, দিয়ে দিলাম অর্ডার বা আর কিছু। তো এগুলো নিয়ে দেশটা কোন দিকে এগোচ্ছে?
অজিত মন্ডল বাংলাদেশ নিয়ে কিছু বলুন। আরে নিজের দেশটাকে দেখ বাবা। 5 দিন আগে উত্তরপ্রদেশের সম্বলে মারা গেল। আজমির শরীফের শিব মন্দির পাওয়া যাচ্ছে, কোন মসজিদের নিচে কৃষ্ণ পাওয়া যাচ্ছে, কোন মসজিদের নিচে কি পাওয়া, এগুলো নিয়ে ভাববো না বাংলাদেশ নিয়ে ভাববো? আগে নিজের দেশ, তারপর পড়োশি দেশ। নিজে বাঁচলে বাপের নাম, বুঝতে না? নিজের দেশের চারিদিকে অস্থিরতা তৈরি করে রেখেছে, বাংলাদেশ নিয়ে ভাবতে বলছে। প্রত্যেক দেশের নিজস্ব সরকার আছে, তারা দেখছে। আমি যে দেশের নাগরিক, আমি আমার দেশের বর্তমান পরিস্থিতি এবং সেটা নিয়ে আলোচনা করছি, এবং আমার দেশের যে সমস্ত বিষয়গুলো হচ্ছে, প্রথমে বারবারই বোঝানোর চেষ্টা করেছিলাম, সচেতন হন, সজাগ হন। মাননীয় প্রধানমন্ত্রী বলছে এক হন, সেফ হন। মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে যে ভাগ হয়েও না, বেটো না, বাটেঙ্গে তো কাটেঙ্গে, বিভিন্ন রকম বলছে। আচ্ছা, ওই আজকে আমি সকাল থেকেই ভাবছিলাম যে এই কথা যদি আমি বলি যে এখন, অজিত বাবু ওয়াকাফ নিয়ে না, আপনার বাবা যদি আপনার মাকে অধিকার না দেয় তো আপনার মায়ের জন্য আমি লড়বো, অসুবিধা নেই। ওয়াকাফ নিয়ে কেন, সমস্ত রকম অন্যায়ভাবে যে সমস্ত কার্যকলাপগুলো হবে সেগুলো নিয়ে নিশ্চয়ই বলবো। কিন্তু একটা মানুষের সুস্থ মানসিক অবস্থা নিয়ে যদি আপনি ভাবেন, দেশের বর্তমান পরিস্থিতি, সুস্থ মানসিকতার মানুষের মতো যদি আপনি ভাবেন, আপনি বলতেই পারেন মোফাক্কেরুল ইসলাম মুসলমান, গোঁড়া মুসলমান, আজমির শরীফকে শিব মন্দিরের জন্য মামলা হয়েছে সেই জন্য বলছে। আরে এটা নিয়ে বলছি না। অনেক রকম উদাহরণ আমি আপনাকে দিতে পারি, যে উদাহরণটাতে দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু মোফাক্কেরুল ইসলাম বা মুসলমান ক্ষতি হবে এরকম ব্যাপার নয়। এরকম যদি চলতে থাকে তাহলে পরবর্তীতে দেশে আপনার যে ছেলে মেয়েটা আছে, আমারও ছেলে মেয়ে আছে, এদের ক্ষতি হবে, এটা বোঝাতে চাইছি। প্রত্যেকটা মসজিদে এখন মন্দির হয়ে গেল, প্রত্যেকটা মসজিদের ভিতরে শিব ঠাকুর পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা মসজিদে কৃষ্ণ ঠাকুর পাওয়া যাচ্ছে, কোন মন্দির ভেঙে দিয়ে মসজিদ করে দিয়েছে। তো এইরকমই যদি চলে তাহলে বর্তমান পরিস্থিতি যে আছে, তো বারবার যেটা বলতে হয়, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। ধাক্কা দিচ্ছেন কতক্ষণ, এই ধাক্কা দিতে 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 মানে একটা প্রত্যেক না, আপনাকেও যদি আমি দেখুন ভালোভাবে কথা বলছি, আমাকে এক ভাই কমেন্ট করেছে, ওকে যদি ভদ্রভাবে মিষ্টিভাবে দিতে 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 গালাগালি করে একদম বাপ মা তুলে গালাগালি করি, আর কিছু করি, গালাগালির যেটা লাস্ট লিমিট সেই অবধি চলে যায়, তো তিনি কি আমার প্রতি আর সেই ভালোবাসা রাখবেন? নিশ্চয়ই, সেটা বুঝানোর তাগিদে হোক বা যে কোনো তাগিদে আমি যদি তাকে গালাগালি দিই, তো প্রত্যেকটা যেরকম একটা এইটা সামান্য জিনিসের কমেন্টকে নিয়ে যদি এটা হতে পারে, তাহলে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, আর লিমিটে থেকেই সমস্ত কিছু করা উচিত। বিভিন্ন বিষয়ে চিমটি না কেটে সুস্থ সামাজিক ভাবে দেশ চলুক, এটাই চাই। দেশের নাগরিক, ভারতবর্ষের আইনকে শ্রদ্ধা করি। আমি নয়, আমার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষেরাই দেশের আইনকে শ্রদ্ধা করে। নাহলে বাবরি মসজিদের মতো রায় হলো, গোটা মুসলমান চুপ। কারণ দেশের সুপ্রিম কোর্টের অর্ডার, জাজমেন্ট মানতেই হবে। আমরা দেশের নাগরিক, এই দেশকে স্বাধীন করতে মুসলমানের বাপদাদুরা রক্ত দিয়েছে। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যখন বলেছে যে বাবরি মসজিদের ওখানে মন্দির হবে, মেনে নিয়েছে। এবার যারা বিচার করেছে তারা পরবর্তীতে টিভি চ্যানেলে বসে বলে বেলাচ্ছে যে ওইটা একটু হয়েছে আর কি, আমরা একটু ব্যাপারটা এই আর কি, তেল জল মিশে গেছে। তো এরকম তেল জল মিশানোর ক্ষেত্রে গোটা, আচ্ছা বাবরি মসজিদের পর গোটা ভারতবর্ষে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোন রকম অশান্তিকর ঘটনার কিন্তু রিপোর্ট নেই। কিন্তু পরবর্তীতে যেই সমস্ত চামচিকি এই সমস্ত ঘটনাগুলো ঘটাতে সাহায্য করেছে এবং টিভি চ্যানেলে বসে বেড়াচ্ছে, তো সেই সমস্তরা এখন যে এই যে শুরু করে দিল, আগুনে ফু দিয়ে দিয়েছে, এই আগুন নিভে কি করে? এটা নিয়ে কে ভাববে? এই যে আগুন লাগিয়ে দিয়েছে, এই আগুন নিভবে কি করে? এটা তো একটা বড় প্রশ্ন। কারণ আমরা দেশে বসবাস করি, 800 বছর আগের দরগা, সুলতানে হিন্দ যাকে বলে, গোটা পৃথিবীর মানুষ, 2 দেশের ডেলিগেট সেখানে আসে, সবাই সব জানে। তারপরেও আমি একটু চুলকাবো বা আমি একটু চিমটি কাটবো। কিছুদিন আগে
আজান ডিস্টার্ব লাগতে লাগলো, খাওয়ার ডিস্টার্ব লাগতে লাগলো। আজান বা খাওয়ার, পোশাক এগুলো যখন হলো না, এখন মসজিদের ভিতরে এই পাওয়া যাচ্ছে, ওই পাওয়া যাচ্ছে, এই পাওয়া যাচ্ছে, এগুলো কি সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? আমি তো মনে করি না। আপনারা কি মনে? হ্যাঁ, আমার অনেক অনেক আমার ফলোয়ার্স আছে যারা বিভিন্ন ধর্ম থেকে বিলংস করে। হিন্দু, মুসলমান, বা আমি মুসলমান মানে মুসলমানের কথা বলছি এরকম ব্যাপার নয়। গোঁড়া মুসলমান, বাপরে আজমির শরীফ, হ্যাঁ, নো। আমি শুধু বোঝাতে চাইছি যে এইরকম যদি চিমটি কাটাকাটি চলে গোটা দেশে, ধরুন আপনার মাকে বলবে যে না, আমার বাবা 72 বছর আগে বিয়ে করেছিল আপনার মাকে, আপনার মাকে এখন নিব। আমি একটা কোর্টে পিটিশন দিলাম, আমি মোফাক্কেরুল ইসলাম উকিল, আমি গিয়ে ওই বারাসাত কোর্টে গিয়ে একটা পিটিশন জমা দিব, আমার বাবা 72 বছর আগে আপনার মাকে বিয়ে করেছিল, আমি এখন আমার মাকে ফেরত চাই। হ্যাঁ, না, আমার বাবা তো মরে গেছে। না না, 72 বছর আগে করেছিল, তার এই আছে, এটা আছে, আপনার মাকে আমি নিয়ে যাব এখন। তো এগুলো হাসি মজাকের খোরাকের মতো হয়ে যাচ্ছে না ব্যাপারগুলো? আচ্ছা, আমি বোঝাতে পারলাম না হয়তো। আমি বোঝাতে চাইছি যে ধরুন আলিপুর কোর্টে গিয়ে আমি একটা মামলা করলাম যে সত্যটা উদ্ঘাটিত হোক, অসুবিধা কোথায়? প্রণয় দাস সত্য কেন আজ অব্দি বুড়ো হয়ে গেলেন জানেন না? সত্যটা কি? 800 বছর ধরে ওখানে দরগা আছে, এখন আপনার হঠাৎ করে বৃদ্ধ বয়সে সত্য জানার প্রয়োজন পড়লো কেন? আপনার ছেলে চাকরি পেয়েছে কিনা সেটা নিয়ে সত্যতাটা জানতে চেয়েছেন জীবনে? প্রণয় বাবু, আপনাকে বলছি অত্যন্ত সম্মান এবং ভালোবাসার সহিত, আর বুড়ো বয়সে সত্য জানার প্রয়োজন হলো কেন? দেশ স্বাধীন হয়েছে কত বছর আগে, আপনি এখন 74 বছর পর সত্য জানতে চাইছেন কেন? আপনার ছেলে চাকরি পেল কিনা, আপনার কোমরের ব্যথা যে ডাক্তারের কাছে বা নার্সিংহোমে দেখাচ্ছেন, সেই নার্সিংহোমের লোক সঠিকভাবে বিল নিল কিনা, এই সত্যতাটা জানুন না ভাই আগে। সুলতানে হিন্দ 800 বছর ধরে দরগা আছে, ওর ভিতরে সত্যতাটা আপনাকে জানার প্রয়োজন হয়ে গেল কেন? যে দেশে একটা অশান্তি সৃষ্টি করার প্রয়োজন হচ্ছে কেন? সুস্থ নেই নাকি মাথা? আমি কি বোঝাতে চাইছি বোঝাতে পারছি না আপনাকে? সুস্থ মাথার মতন করে ভাবুন, গোড়ার মতন। হ্যাঁ, আমার আজমির যাবে কেন? আপনি হ্যাঁ, মন্দির আছে তো ক্ষতি কি? আর এগুলো তো সব ঠিকই আছে। এতদিন পর আপনার না না, আচ্ছা ঠিক আছে, আপনার শিবের কি অন্য জায়গায় পূজা আর হচ্ছে না? শিবের পুজো কি অন্য জায়গায় হচ্ছে না, বা আর কিছু হচ্ছে না যে ওইখানে খুঁজে বার করে ওর তলে গিয়ে দেখতে হবে যে আছে কিনা? অন্য 5 কাঠা জায়গা নিন, যে পুজো করুন, ওইটার ভিতরেই ঢুকতে হবে কেন? এটা বলতে চাইছি। যাই বুঝতে পেরেছে হয়তো, লোককে ভুল বুঝাচ্ছে না। হ্যাঁ, তুমি খুব বুঝে মানে মাথার চুল উঠে গেছে তোমার, আপনি লোককে ভুল বোঝাচ্ছেন। হ্যাঁ, এত বোঝো যে মাথার চুল উঠে গেছে, মানে সত্য কথা বললে তেতো লাগবেই। গোড়ামিটা ছাড়ুন না ভাই, দেশ নিয়ে ভাবুন না। আমি বলছি তো যে এইরকম গোড়ামি করলে তো গোড়ার মতন উত্তর দিতে হবে, বুঝতে পারলেন না? আমি তো কোনো গোড়ামি করার কথা বলছি না, আমি বলতে চাইছি যে দেশ কোন দিকে এগোচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, এটাই তো বোঝানোর কথা বলছি। মামলা হয়েছে, সেগুলো তো আছে, থাক না, ওগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি আপনার মাকে বলি যে আমার বাপের, আমি মোফাক্কেরুল ইসলাম, আমার বাবার নাম অমুক, আমার বাবার নাম অমুক, 72 বছর আগে আপনার মাকে, ইয়াং মাকে বিয়ে করেছিল আমার বাপ, চলো মা, তোমার মাকে যদি আমি তোমার সামনে থেকে টানতে টানতে নিয়ে আসি, তখন তোমার কি মনে হবে? সত্যতা উঠুক না, আপনি বলবেন? আপনার মাকে যদি আমি তুলে নিয়ে আসি যে আমার বাপ 72 বছর আগে বিয়ে করেছিল, তাহলে না না না, ঠিক আছে, আমার মাকে আপনি নিয়ে যান আর সত্যতাটা জানা যাক, ভালো কথা এটা। মানে আপনার মাকে আমি টেনে নিয়ে চলে আসবো আর বলবেন যে সত্যতাটা জানা যাক, মানে মানসিকতাগুলো একবারে ঢুকে গেছে, ভর্তি হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। আমি বারবারই তো বলার চেষ্টা করছি, চিমটি কাটলে তো ভাই রস বেরোবেই। হ্যাঁ, আজমির শরীফের মতো দরগা গোটা পৃথিবীর মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, গোটা দেশের মানুষ যেখানে হৃদয়ে বসিয়ে রেখেছে, আপনি বলবেন যে ওখানে আছে,
তো কি বলবে আপনাকে? হ্যাঁ, এটা তো লিমিটেশন আছে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। এই লিমিটেশন মানে আপনি সুস্থ জ্ঞানের মানুষ জানেন না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি বলে বেড়াচ্ছে এখন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টিভির চ্যানেলে কি বলে বেড়াচ্ছে? যে আইন অনুযায়ী বিচার করেছিলাম আমি তো আইনের লোক, আমি তো বলছি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে বেড়াচ্ছে, এখন আপনার মুখটা কি বলবে? তাহলে এর উত্তর কি হবে? করেছে, ভালোই করেছে। তো এরকম করেছে তো আমি আপনার মাকে নিয়ে চলে যাবো, করেছে ভালোই করেছে আমার বাপ। এই হলো ব্যাপার। যাই হোক, আবার শেষে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। সুলতানে হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই দরগাকে নিয়ে চিমটি কাটাকাটি না করাটাই ভালো ছিল। ভালো হয়েছে যে এরকম চিমটি কাটাকাটি করবেন, এই সমস্ত চিন্তাধারাগুলো প্রত্যেকের মানুষের মনে আসবে। যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারাও বিভিন্ন রকম ব্যাপার, বুঝতে পারলেন না? আপনার সাথে কি আমার শত্রুতা আছে? হ্যাঁ, অঞ্জন চক্রবর্তী দাদা, বাংলাদেশ নিয়ে কিছু খবর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি উত্তরপ্রদেশের সম্বল নিয়ে খবর পেয়েছেন? উত্তরপ্রদেশের সম্বল বলে একটা জায়গা আছে, 600 বছরের মসজিদ, সার্ভের নাম করে 5 জন মুসলমান মারা গেছে। এই খবর আগে নিজের দেশের খবরটা রাখেন, বাংলাদেশ নিয়ে পরে ভাববো। চলুন সবাই মিলে আগে নিজের দেশ নিয়ে ভাবি, পরে বাংলাদেশ, দেশ, নেপাল, ভুটান, মায়ানমার, বর্মা এগুলা পরে দেখা যাবে। আগে নিজের দেশটা দেখেন। একটা নিষ্পাপ ছেলে বাজার করতে গেছিল, ছোট ছোট বাচ্চা, একটা 4 বছর একটা 6 বছরের বাচ্চা রেখে বাজার করতে গেছিল। বাজার করতে গিয়ে ওইখানে গুলি খেয়ে মারা গেছে। এটা খবর রাখুন না, কে কি কোথায় কি হয়েছে ওইটা নিয়ে হলে হবে? দাদা ইয়াজদানি, আমি কি বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না? আমি মনে হয় বোঝাতে পারছি না। না না না, আমার সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সময় আমার অত্যন্ত কাছের মানুষ। আমি শুধু এটা সঠিক চশমা পাওয়ারওয়ালা নয়, দিনে রাতের বেলা কালো চশমা পরতে বলছি না, সাদা চশমা পরে ভাবতে বলছি। যে দেখুন, আপনার যেমন একটা বাড়াবাড়ির একটা লিমিট আছে, তো আমার বাড়াবাড়ির একটা লিমিট, সবারই তো একটা লিমিট থাকবে। প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিট আছে। লিমিটেশন বা সীমা যদি না থাকে তাহলে আমি বাংলাদেশ চলে গেলাম, বাংলাদেশ আমার এখানে চলে গেলাম, আমি এদিকে নেপাল চলে গেলাম, ভুটান চলে গেল, কোনো কিছু নাই, যে যা ইচ্ছা তাই করবে। আমাদের কি বলে সাইবার ক্রাইমের মামলাতে এনসিআরপি পোর্টাল আছে, ওটাতে যদি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন তাহলে কিন্তু ওই গোটা ভারতের কোন কোন রাজ্যে আপনার মামলা হয়েছে সেটা দেখা যাবে। কিন্তু প্রত্যেক রাজ্যের মামলা প্রত্যেক রাজ্যের পুলিশ ঢুকতে পারবে। যদি গুজরাটের মামলা হয় তাহলে গুজরাটের পুলিশ ঢুকতে পারবে, কেরালার হয়তো কেরালার পুলিশ, সবাই সবারটাতে ঢুকে যদি সব ঠিকঠাক করে দেয় তাহলে তো মামলা করার প্রয়োজনই হলো না। তো এইরকম ব্যাপার আছে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, সীমারেখা আছে। তো সব জিনিসের সীমারেখার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মানুষ সীমারেখা মানবে, করবে, অনেক রকম ব্যাপার আছে। তো দেশ সুন্দরভাবে এগোক, দেশকে নিয়ে চিন্তিত করার দিন এসছে, সব খার ঘুমা। দেশকে নিয়ে চিন্তার সময় এসছে। বিপ্লব মিশ্র, থ্যাংক ইউ বিপ্লব বাবু। আমি তো বারবারই বলছি, আপনার মনে হচ্ছে যে আমি আজমির শরীফ নিয়ে বলছি মানে আমি গোঁড়া মুসলমান, এরা না রে ভাই, গোঁড়া মুসলমান হওয়ার কি আছে? সত্যটা পরিষ্কার করে ভাবতে বলছি। এই যে আমার ভাই ও বাংলাদেশ নিয়ে মরছে, উত্তরপ্রদেশে 5 জন মারা গেছে, এটা ওনার কাছে খবরই নাই, বা এটা ওনার কাছে ডাল ভাত। উত্তরপ্রদেশে মারা গেছে, কোই বাত নেই, ডাল ভাত হ্যাঁ, আমি বাংলাদেশ নিয়ে ভাববো। আরে এটা আপনার দেশ, এই দেশের ভূখণ্ড উত্তরপ্রদেশ আপনার, আপনি এই দেশের একজন নাগরিক, এই পতাকা আপনার গায়ে, এটা নিয়ে আগে ভাবতে হবে। অঞ্জন চক্রবর্তী ভাবে এই তো পেয়েছে খবর, এটা নিয়ে প্রশ্ন করুন বা ভাবুন, ভালো লাগবে। আচ্ছা, আপনার কি মনে হয় চক্রবর্তী বাবু আমি আপনার মানে অহেতুক কোনো কথা বলে দিলাম? আমি শুধু ভাবতে বলছি যে যেখানে 800 বছর ধরে মাজার
সুলতানে হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলার মাজার আছে। অনেক অমুসলিম ভাইরাও সেখানে যায়, আমি নিজে গেছি ওইখানে। আমি হয়তো দরগা অব্দি পৌঁছাতে পারিনি, মামলা করতে গেছিলাম আজমেরে, আমাদের ওই হুগলির একটা ছেলের। আমি বলছি আপনাকে, ওই মাজার শরীফের চারিদিকে রাজস্থানী মারওয়ারিদের দোকান, রাজস্থানী মারওয়ারিদের দোকান। আমি ওই ভ্যানওয়ালাকে বলছি, ভ্যানওয়ালা টোটো, ওখানে খুব ভিড়, বাপরে রাস্তাঘাট খুব গ্যাঞ্জাম। তো ওই টোটোওয়ালাকে বলছে, এই টোটো বদমাস, হ্যাঁ তুই টোটোই চালিয়ে মরলি, আর এই সোনার দোকানটা মারওয়ারির কি ব্যাপার রে? কারণ আমি এর আগে তো কোনোদিন জানি, রিসেন্ট গিয়েছিলাম, তো ওই রিসেন্ট গিয়ে দেখলাম যে সব দোকানদার মারওয়ারি, এই ওই। তো আজমের মানে তো ভাবছি যে বাপরে মুসলমানদের এই এই ব্যাপার আছে। ওখানে গেছি, মুসলমানরা ওই বাকি সব চারিদিকে তো আমার অন্য সম্প্রদায়ের ভাইরাই ব্যবসা করছে, দোকান করছে, খাওয়ার হোটেল, এই ওই দিস দ্যাট সবই তো। মানুষ জানতো সূর্য চারিদিকে ঘোরে, তাহলে কি দরকার ছিল প্রণয়? বাবা, এ তো সূর্য অব্দি চলে গেলেন প্রণয় বাবু। হ্যাঁ, বারবার বলছি যে সূর্য, দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটু উত্তর দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, সত্য যতই চাপা দেওয়ার চেষ্টা যেই করুক না কেন, হ্যাঁ আপনি সত্যটা মাথায় নিয়ে, বুঝতে পারলেন না, দেশ থাকবে না, সত্যটাকে মাথায় নিয়ে ঘুরবেন। সত্য পেয়ে গেছি বাবারে। হ্যাঁ বাবু, এই যে এই সমস্ত চিমটি কাটাকাটিতে সব গল্পই শেষ, সত্যটাকে মাথায় নিয়ে ঘুরবেন একাই নাকি? তো এই যে ব্যাপার স্যাপার গুলো আছে, যাই হোক, মানে মাথায় যদি ঢুকে যায় তাহলে তো, আমি চাইছি যেন আমাদের মাথায় এরকম না ঢুকে। এই যে আপনার মাথায় যেরকম ঢুকে গেছে, একবার যদি আমাদের মাথায় ঢুকে যায় এরকম ব্যাপার ট্যাপার, বুঝতে পারলেন না? আমরা তো হাসি মুখে কথা বলছি, এখনো তো গোড়ার মতন হয়ে যায়নি, বুঝতে পারছেন? আপনি একদম শিক্ষিত মানুষ, আধবুড়ো, কয়েকদিন পর মরবেন। আপনার যদি এই মানসিকতা থাকে, এত সুন্দরভাবে বুঝানোর পরেও আপনি যদি মনে করেন যে এটা সত্যটা জানা যাক, সত্য নিয়েই মরছেন আপনি, তো আমার মাথায় যদি এরকম ঢুকে কি হবে? বা আমার চাচতো ভাই, আমার ফুফতো ভাই, এই যারা আছে তাদের মাথায় যদি ঢুকে কি হবে? হ্যাঁ, রস বেরোবে চিমটি কাটলে, আর রসের পরই জ্বালা হবে, যন্ত্রণা হবে, বিভিন্ন রকম মলম লাগবে। তো এইসব ব্যাপার স্যাপার গুলো আছে, সত্যটা জানুন আর না খেয়ে বসে থাকেন। বেটা চাকরি পায়নি, বেটি অন্য জনের সাথে পালিয়ে যাচ্ছে, বিয়ে দেওয়ার টাকা নাই, এগুলো নিয়ে ভাবনা চিন্তা নাই। টাকার অভাবে বেটির বিয়ে দিতে পারছে না, অন্য ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। টাকার অভাবে বেটির বিয়ে দিতে পারছে না, অন্য ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে, কার সাথে চলে গেল, ভেঙে গেল। বেটা চাকরি পাচ্ছে না, ভ্যান চালাচ্ছে, ওইটা নিয়ে মাথা ব্যথা নেই। সত্যতাটা জানতে হবে, ভিতরে কি আছে, কেন ছিল, এতদিন কেন আছে, এ বাবা এখানে কেন চাকা ছাপা আছে। হ্যাঁ, আর এদিকে এগুলো ভাবতে ভাবতে বেটির বিয়ে দিতে পারছে না, হাত বুড়ি হয়ে যাচ্ছে, বেটি নিয়ে পালিয়ে গেল কেউ। তো এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো আছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ দ্রুত শান্ত হোক, এটাই বলবো। আমার ভাই লিখেছে বাংলাদেশ নিয়ে কি বলে, দেখুন এটা দেশের বাইরের ব্যাপার। বাংলাদেশ দ্রুত শান্তি হোক, শান্তি ফিরে আসুক, এবং সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশ একটা ভালো দেশ হিসাবে পরিণত হোক। গোঁড়ামি বাদ দিয়ে এই দিয়ে সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দেশকে চিন্তা ভাবনা করা উচিত। দেশের নাগরিক সহ দেশের সরকার যারা আছে, যারা সরকার পরিচালনা করছে, যেন আমার বেটির সঠিক টাইমে বিয়ে দিতে পারি। কোন ছেলেকে যেন কালো ছেলের সাথে ভাগিয়ে না দিতে হয় দীঘাতে, যে যা দীঘাতে চলে যা, 4-5 দিন থাক, দিয়ে বিয়ে করে নিস ওদিকে, এরকম যেন না হয়। পয়সা খরচ করে, আমি ইনকাম করব, পয়সা খরচ করে ভালো পাত্র দেখে যেন মেয়ের বিয়ে দিতে পারি, সমস্ত কিছু দিয়ে। অন্য কিছু ভাবতে ভাবতে ইনকাম নাই, সত্য জানতে হবে। এই হলো ব্যাপার। যাই হোক, ভালো থাকুন। অনেকদিন পর কথা হলো সবার সাথে। আজকে আবার যাব, মামলার কাজে বাইরে যাব। এই নোংরামিগুলো যেন আমাদের মাথায় না ঢোকে, এটাই বলতে চাইছি। সবাই কেউ নোংরামি ঢোকাবি না বাবা মাথায়। সব আই লাভ ইউ, ভালো থাকবে। এমডি রাহুল, গোকুল সিংহ, গোকুল বাবু
গোকুল সিংহ, শম্ভুনাথ মেয়ের ছবিটা খুব সুন্দর। বিশাল বিশ্বাস, বিশাল বাবু, এই শম্ভুনাথ তোমার মেয়ের তো খুব সুন্দর চেহারা। রবিউল মোল্লা, অজিত মন্ডল, 8 দাবি মানা হোক সেটাও বলুন। 8 দাবিটা কি ভাই? এই অত খবর নেই, আমি তো উত্তরপ্রদেশের খবর নিয়ে ব্যস্ত ছিলাম অজিত বাবু। হ্যাঁ, ওখানে 4-5 জন মারা গেছে না, এটা নিয়ে তো আমি ব্যথিত। কার 8 দাবি, কার 72 দাবি, এইদিকের দাবিগুলো আগে দেখবো না, বুঝতে পারলেন না? দেখেন আপনার বাড়ির আশেপাশে সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখেন। কে 8 দাবি চাইছে? আপনার বাড়ি বাংলাদেশ নাকি মন্ডল বাবু? কি জানি, আমি বুঝতে পারলাম না, হয়তো বারবার বাংলাদেশ করছে, মনে হয় বাংলাদেশে বাড়ি। অনেক আমার ফলোয়ারও আছে বাংলাদেশে, হতেই পারে। তো যাই হোক, আপনার দেশ আপনার। বিমল মজুমদার, স্যার আপনার সাথে মিট করতে যায়। ওয়েলকাম মজুমদার বাবু, ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। সজ্জাদ, সাকিব, খালিদ, সুরাজ, ভীমা শেখ, নামই রে গোবরউদ্দিন শেখ, খালি নামই ভীমা আর সালাউদ্দিন আর অমুক। দেখ কিরকম করে বলছে, সত্য জানতে চাইছে, ওগুলো নাই, নামটাই সিয়ারে হিন্দ। কে? এমডি সাইফুদ্দিন, ইন্তাজুল মোমিন, সাকিব শেখ, মিরাজুল শেখ, সবাই। কমল ঘড়াই, কমল বাবু ভালো আছি। ঘড়াই বাবু অনেকদিন পর, কমল ঘড়াই। হ্যাঁ, চুলের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। গৌরব সাহা, যতই লাভ দে তোকে কিন্তু বাঁচাবো আমি গৌরব, চিন্তা করবি না। তোর জন্য যেখানে যেখানে যেতে হয় যাবে গৌরব সাহার জন্য। পপি বেগম হুসনা, ওয়ালাইকুম আসসালাম। গৌরব সাহা, চিন্তার ব্যাপার নাই, তোর দাদা আছে, বাঁচ ভালোভাবে, দেখছি আমি বাকিটা। তাপস পণ্ডিত, রাজস্থান থেকে। আজকে রাজস্থানের কোটাতে, কালকে উদয়পুরে এবং রাজস্থানের কোটা, মানে কোটা রেলওয়ে স্টেশন থেকে 65 কিলোমিটার দূরে মামলার জন্য আছে, আমার এক জুনিয়র আছে। মুরারি চক্রবর্তী অনেকগুলো ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ মুরারি। আচ্ছা, মুন্না ভাই ওয়ালাইকুম আসসালাম। অমিত কুম্ভকার, কেমন আছেন? ভালো আছি। রুহুল আমিন মোল্লা, জাইদুল ইসলাম, রাজ্জাক মন্ডল, দেখলেন অনেকের সাথে কথা হয়ে গেল। হামিদুর রহমান, আসুন না একটু সুন্দরভাবে বাঁচি। সমস্ত কি, কালকে কোর্টে গেছি, কালকে না আজকেই কোর্টে গিয়ে বাথরুম গেছি, বাথরুম থেকে ফিরছি, এক ভদ্রলোক, উকিল বাবু, হ্যাঁ এটা কিন্তু ঠিক হলো না। কোনটা ভাই? ওই বাংলাদেশে এরকম অ্যারেস্ট করে। শালা নিজের এদিকটা দেখ আগে। হ্যাঁ, ওটা নিয়ে মাথা খারাপ। 3-4টা সিগারেট খাওয়া হয়ে গেছে, বাপরে বাংলাদেশে এরকম হয়ে গেল। নিজের দেশে এগুলো হচ্ছে, এটা খোঁজই নাই। হ্যাঁ, আপনাকে ভালো, নিশ্চয়। আমি কি আপনাকে কম ভালোবাসি নাকি? আশ্চর্য কথা। আমি বললাম, বলছে আপনাকে খুব ভালোবাসি, তো আমি বললাম আপনাকে কি আমি কম ভালোবাসি নাকি? আশ্চর্য কথা। হ্যাঁ, একসাথে 4-5 বছর ধরে আপনি LIC-তে চাকরি করছেন, আমি এখানে ওকালতি করছি, আমার অফিস পাশাপাশি, আমার কোন বিহেভটা আপনাকে খারাপ লাগে? বলছে না না আপনাকে তো। আমি শুধু বলতে চাইছি, সুস্থ মানসিকতার মানুষ হিসাবে নিজেকে ভাবুন আগে, নিজের এই এটাকে নিয়ে ভাবুন, প্রতিবেশীকে নিয়ে ভাবুন, জেলা নিয়ে ভাবুন, রাজ্য নিয়ে ভাবুন, দেশ নিয়ে ভাবুন, তারপর বাকি সব দেখা যাবে। বুঝতে পারলেন না? না, আগেই নিজ নাই, জেলার খবর নাই, ব্লকের খবর নাই, রাজ্যের খবর নাই, দেশের খবর নাই, অন্য দেশের খবর মাথা খারাপ করে দিয়েছে। অন্য দেশের খবর নিয়ে মাথা খারাপ হলে হবে? নিজের ব্লকের আপনার কাছে খবরই নাই, পাড়া প্রতিবেশীর খবর নাই, অন্য দেশ চলে গেছে। বিনা পাসপোর্ট তো লাগে না চিন্তা করতে। চিন্তা করতে যদি পাসপোর্ট ভিসা লাগতো এত দূর কেউ ভাবতো না। যাই হোক, সকলে ভালো থাকুন। ক্রেজি মাসুদ, শেখ সফি কামাল, রে সফি কামাল, আজমির নিয়ে কে কথা বলছে রে? ব্যাপারটা দেখ। দাদা তোমার লাইফটা ফার্স্ট টাইম, চলে আসুন। কমল ঘোষ, TC বিশ্বাস, রিক, আচ্ছা রিক, দাদা জয় ইসরায়েল। নে, এ আবার ইসরায়েল চলে গেল। কেউ বাংলাদেশ যাচ্ছে, কেউ ইসরায়েল যাচ্ছে। এত দূর পাসপোর্ট ভিসা লাগে না তো, অত দূর পালিয়ে গেলি। দেশে ফিরে আয়, দেশ নিয়ে ভাব বাবা। জয় ইসরায়েলে চলে গেছে, ওরে সর্বনাশ।
বিক্রম সাঁতরা, ঠিক বলেছেন স্যার, থ্যাংক ইউ বিক্রম বাবু। ইনকাম টিনকাম করতে হবে ভালো করে, দেশ নিয়ে ভাবতে হবে। অপু সাধু খাঁ, অপু অন্ধ্রপ্রদেশের মামলায় যাচ্ছে, কালকে টিকিট আছে, যাবে। বিশ্বজিৎ মাল, জয় শ্রীরাম, বাহ বাহ বাহ, ভেরি গুড। কেন আমি কি এখানে আল্লাহু আকবার বললাম নাকি, বুঝতে পারলাম না। আমার ভাই জয় শ্রীরাম লিখছে, এখানে তো আমি ধর্মীয় স্লোগানের কোনো ব্যাপার বললাম না। যাই হোক, তোমার ধর্মীয় স্লোগানকে সম্মান জানাই, ভালো থাকুক। বিশ্বজিৎ বাবু দেখে নিয়েছি, একবার করলেই হলো বাবা। এসএসসি কে দেবে? এসএসসি, হ্যাঁ অজিত বাবু, এসএসসি নিয়ে জোর আন্দোলন করা উচিত। এই আন্দোলনে একসাথে পাবেন, পায়ে পা মিলিয়ে চলবে। এগুলো নিয়ে ভাবুন না প্লিজ। আই লাভ ইউ অজিত মন্ডল বাবু, আই লাভ ইউ সিরিয়াসলি। মন্ডল বাবু বা আর যারা আছে সবাইকে আমি খুব ভালোবাসি। আমি বলতে চাইছি এসএসসি হচ্ছে না, চাকরি হচ্ছে না, এই হচ্ছে না, ওই ঠিক আছে, ভাবুন না। আমি মোফাক্কেরুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি, আপনি মেসেজ করেন অমুক দিন অমুক জায়গায় প্রোগ্রাম আছে বা মিটিং আছে, আপনার সাথে যদি গলা নালি না ছিঁড়ে দিই চিৎকার করে। কিন্তু বাংলাদেশ নিয়ে কি হলো, কোথায় কি খুঁজে পাওয়া গেল, কোন ইয়ের মন্দিরের নিচে কি আছে, মসজিদের নিচে আছে, কে কি খেলো, এগুলো নিয়ে করলে হবে? কত বছর আগের গল্প, 600 বছর, মানে আমার বাপের 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 দাদর দাদর, তারা মরে ভূত হয়ে গেছে, এখন ভূত নিয়ে আলোচনা হবে। ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন, চলুন ভবিষ্যৎ নিয়ে ভাবি। আমার ছেলে, হ্যাঁ এই যে ইন্ডাস্ট্রি কে আনবে, ইয়েস আই লাভ ইউ, ইন্ডাস্ট্রি কে আনবে, এগুলো নিয়ে আলোচনা হোক। বিকাশ দাস, ভালো আছি। মোহন মুখার্জি, এই যে ফুডটা কি হলো, ভেরি গুড, আই লাভ ইউ, এইগুলো নিয়ে আলোচনা হবে। কি কোত্থেকে কি দিয়ে দেখুন তো, আপনার সাথে আমার কত মনে, দেখেন আপনার এই মন্তব্যগুলোতে আমার মুখে কতটা হাসি ফুটেছে। আমরা হাসি মুখে একে অপরের সাথে কাঁধে কাঁধ দিয়ে এগিয়ে যাব না। 600 বছর আগে, 800 বছর আগে কি আছে ওর ভিতর খুঁজবো, লুঙ্গি তুলে দেখবো যে কি আছে, তা বললে হবে? লুঙ্গির ভিতর কি থাকবে, যা থাকা তাই আছে। এই হলো ব্যাপার। যাই হোক, হ্যাঁ দেশটা কিভাবে ভাগ হলো খোঁজো, ইতিহাস পড়ো, এত ইতিহাস পড়লে মাথার চুল উঠে যাবে। যাই হোক, ভালো থাকুন, অনেক হাসি মজাক হলো। চাকরি লাগবে, ইয়েস অরিজিৎ ঘোষ, ঘোষবাবু জিন্দাবাদ, চাকরি লাগবেই, চাকরি। বিজয় দাস, ভালো আছি। গৌরব সাহা, ধর্ম হোক যার যার, মানুষত্ব থাকুক সবার। হ্যাঁ গৌরব। কামদেব কুমার, গুড আফটারনুন। আব্দুর রাজ্জাক, ওয়ালাইকুম সালাম। জব চাই, ঠিক না? যাই হোক, আমি হয়তো বোঝাতে পেরেছি। ভালো থাকুন, পরে আবার কথা হবে। আর আজমির শরীফ সম্মানের জায়গা, হৃদয়ের জায়গা, হৃদয়ই থাকবে, অসুবিধা নেই। চিমটি কাটাকাটি করলে কি হবে, চিমটি কাটা রস বেরো। জাস্ট পাস করলাম ল, ভেরি গুড ঘোষ বাবু। আমাদের জুনিয়র উকিল বাবু হবে অরিজিৎ ঘোষ, ভালো। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লিগাল ফ্যাটার্নিটি। চলে এসো। শেখ সাহেব, মুন মুখার্জি, ভালো আছেন? ভালো আছি। বাবুল বিন আসরাল, ওয়ালাইকুম আসসালাম। শেখ হাসান, ওয়ালাইকুম আসসালাম। রূপা ঘোষ, নমস্কার। শেখ শাহিদ, ওয়ালাইকুম আসসালাম। রাহুল, অমিত কুমার গোস্বামী, কেমন আছেন? ভালো আছি। জাহাঙ্গীর আলম চৌধুরী, ভ্যালুরে আছি। আচ্ছা, দ্রুত সুস্থ হোক ভাও। হ্যাঁ, না পড়ে উকিল হয়ে গেছি তো। হ্যাঁ, কলকাতা হাইকোর্টের মতো জায়গাতে ওকালতি করে না পড়ে হয়ে গেছি ছোট ভাই। তোমার শুধু পড়ে চুল উঠেছে, আমার চুলটি উঠেনি, পাকতে যাচ্ছে, 1-2টা পেকেছে। এই হলো ব্যাপার। জ্ঞান কম আছে এটা কেন ভাবছো? যাই হোক, পরে আবার কথা হবে।